রোশনাই ধারাবাহিকে দেখেছিলাম আরণ্যক গেছে গুরুজি আর রোশনাইকে ওদের বাড়িতে পৌঁছে দিতে। রোশনাই একেবারেই রাজি হচ্ছিল না, অসম্মানিত বোধ করছিল আরণ্যক, কিন্তু গুরুজির বিপদ হতে পারে সেই জন্যই গিয়েছিল ওই বাড়িতে। গুরুজি ওর সাথে কিছু ব্যক্তিগত কথা বলতে চেয়েছিলেন। বলেছিলেন, দেখো, আমি জানি তুমি রোশনাইয়ের বন্ধু হিসেবে সারা জীবন পাশে থাকবে, তোমাকে কথা দিতে হবে আমি যখন থাকবো না তুমি ওর পাশে থাকবে। কিন্তু রোশনাই বলেছে, আমারও তো একটা ইচ্ছে অনিচ্ছা আছে, আমি চাই না এই সম্পর্ক। আর বাবা, তুমি কোনো বিবাহিত পুরুষের কাছ থেকে এই রকম আশা করো না। অবাক হয়ে যাচ্ছে আরণ্য, বলছে যে তুমি এই রকমভাবে স্যারজিকে বলো না, ওনার সংসার আছে, উনি বিবাহিত। আরণ্যক বলল, দেখো, তুমি আজ আমাকে অস্বীকার করতেই পারো, কিন্তু ভগবান হয়তো আমাদের এক সূত্রে গেঁথে দিয়েছেন। আমি যখন অসুস্থ হয়েছিলাম তুমি এখানে এসে আমার সেবা শুশ্রূষা করেছো, নার্স সেজে লুকিয়ে ছিলে আমাকে দেখাশুনো করার জন্য, মন্দিরে পুজো দিয়ে এসছো আমার জন্য, আমি তোমার জন্যই বেঁচে উঠেছিলাম। বলল, কৃতজ্ঞতাবশত। বলল, শুধুই কি কৃতজ্ঞতা? আমি জানি আমিও তোমাকে যতটা ভালোবাসি তুমিও আমাকে ততটাই ভালোবাসো। হয়তো আমাদের একসাথে থাকা হবে না, কিন্তু এই সম্পর্কটা চিরদিন থেকে যাবে, এটা কেউ আলাদা করতে পারবে না। গুরুজি তখন বলছেন, দেখো বাবা, রোশনাই হয়তো তোমাকে অসম্মান করলো ঠিক, কিন্তু তার দ্বিগুণ কষ্ট ও পেল, এটা আমি জানি। আরণ্যকের বাড়িতে ঝামেলা ঝঞ্ঝাট লেগেই আছে। এক টেবিলে সকলে খেতে বসেছে, আরণ্যকের বাবা চুপ করে বসে আছে। সেই দেখে ওর মা বলছে, কী ব্যাপার, তুমি খাচ্ছ না কেন? ছেলের ব্যবহারে অসন্তুষ্ট, ছেলের জন্যই অসম্মানিত বোধ করছে। উনি বলছে যে, দেখো, আমি যে কেসটা নিয়ে লড়ছি, আমার সাক্ষীদের সাথে ছেলে কথাবার্তা বলছে, আমার জুনিয়ররা সমস্ত নজর রাখে, কেন এইগুলো করছে, কেন রোশনাইয়ের সাথে মেলামেশা করছে? গরিমা বলল যে, আঙ্কেল, তোমার যতটা অসম্মান হচ্ছে আমারও ঠিক ততটাই অসম্মান হচ্ছে। কী কারণে ও এরকম করছে? সাথে সাথে জাহ্নবী বলছে, ওকে ইন্ধন যোগাবার লোকের তো অভাব নেই, এই বাড়িতে অনেক লোকই আছে। ছিল ওখানে রাজার মা। বলছে, কি বলতে চাও জাহ্নবী তুমি? কে বাদশাকে ইন্ধন জোগাচ্ছে? আমরা? নাম বলো। চুপচাপ আছে। বলছে তখন ছোটু আর রাজার বাবা যে, তুমি কিছু বলো না, ওরা যা বলছে বলতে দাও, আমরা তো জানি আমরা কি করেছি। ওদেরকে ছেড়ে কথা বলছে না, কথা শোনাচ্ছে। তখন রাজা বলছে, কেন তোমরা ওই মেয়েটাকে প্রশ্রয় দাওনি? আরণ্যকের মা বলছে যে, দেখো দিদি, তোমরা রোশনাইকে মেয়ে বলে পরিচয় দিতে শুরু করলে, এটা কি ইন্ধন জোগানো নয়? এদিকে ছোটুও ভালোবাসছে রোশনাইকে। তখন ছোটু বলল, আমি কাকে মাথায় তুলব, কাকে মাথা থেকে নামাবো, সেটা তো আমার ব্যক্তিগত ব্যাপার, কাকে ভালোবাসা দেব এর মধ্যে তোমরা ঢুকছো কেন? বাদশার ব্যাপারটা আলাদা, রোশনাইয়েরটা আলাদা। বলছে, এই করেই তো তোমরা মেয়েটাকে মাথায় তুলেছিলে, আর গরিমা বাদশা যাতে একটা সুখে সংসার করতে পারে সেই চেষ্টা আমরা যতটা করেছি, তোমরা সেটাকে নস্যাৎ করে দেওয়ার চেষ্টা করেছো। বলতে চাইলো রাজার মা, আমরা তো বাদশার সাথে আলাদা করে কথা বলি না, তাহলে এই সব কথা কেন বলা হচ্ছে? কিন্তু ওদেরকেই দোষারোপ করছে, ওরা যেহেতু রোশনাইকে ওরা আলাদা চোখে দেখে, সেই জন্য এই সব ঝামেলাগুলো হচ্ছে। পরিবারের মধ্যে অশান্তি লেগে আছে। যারা রোশনাইকে ভালোবাসে তারা চুপচাপ আছে, কথা বলছে না, বাকিরা কথা বলেই যাচ্ছে। বলছে বাদশার মা, ছোটু তো আমাদের খেয়ে পড়েই মানুষ, ওদের মেজদা কোনো দিন কাউকে আলাদা চোখে দেখেনি, আমাদেরই খাচ্চা পড়ছে আর আমাদেরকেই ওরা অসম্মানিত করছে, তাও ওরা চুপচাপ খেয়ে যাচ্ছে, কোনো কথা বলছে না। ওদিকে আরণ্যককে চা দিয়েছিল রোশনাই, ওটা না খেয়েই চলে আসছিল। বললো, স্যার যে আপনি চা খাবে না? বলছে, তুমি যা আমাকে কথা শোনালে, তারপর আর তোমার হাতে চা খেতে আমার ঠিক ভালো লাগছে না। তখন গুরুজি বললেন,
চাটা তুমি খেয়ে যাও, মেয়েটা কষ্ট করে করে এনেছে। তারপর বলল যে তুমি কিছু খাবে কি না। রোশনাইও জানতে চাইল, কিন্তু বলল বাদশা, আমি এখন কিছু খাবো না, আমি বাড়ি যাচ্ছি। তুমি আমাকে বারবার ফিরিয়ে দিচ্ছ এ কথা ঠিক, কিন্তু একদিন দেখবে আমি তোমার কাছে ঠিক ফিরে আসবই, তখন তুমি আমাকে ফেরাতে পারবে না। গুরুজিও ভাবছে তার বিপদ হতে পারে, কি হবে বুঝতে পারছে না, কারণ সুরঙ্গমা খুব একটা সুবিধের মানুষ না, যে কোনো মুহূর্তে মেরে ফেলতে পারে। ওদিকে অঞ্জন প্রসাদও আছে, বদলা নিতে পারে, এই ভয়টাই ওরা পাচ্ছে। তা কি করবে সেটা বলা যাচ্ছে না। রোশনাই বারবার বলছে, বাবা চলো না, আমরা এখান থেকে চলে যাই, আমাদের এসবের দরকার নেই। ওই সুরঙ্গমা মুখার্জি যে আমার গর্ভধারিণী মা, এটা ভাবতেই আমার ঘেন্না করে। আমার জীবনের সবথেকে ঘেন্নার বিষয় এটা। কেন শুধু শুধু ঝামেলা ঝঞ্ঝাটে জড়িয়ে যাচ্ছি? এই বিশাল পৃথিবী, তুমি যদি আমার পাশে না থাকো, আমি কার ভরসায় এখানে থাকবো? ওর মনে কষ্ট হচ্ছে। ওদিকে আরণ্যকের বাবা বলছে যে আমি আমার ছেলেকে ত্যায্য পুত্র করে দেবো, আছে ঠাকুমা। উনি বলছেন, কি বলছিস বাবলু, এসব কথা বলিস না। সেই মুহূর্তে ঢুকেছে আরণ্যক, বলছে যে শুধু কি বাবারাই ছেলেদের ত্যায্য করে, ছেলেরা করে না? তখন ওরা অবাক হয়ে গেছে, বলছে আমিও তো তোমাদের ত্যায্য মা বাবা করে বাড়ি থেকে বেরিয়ে যেতে পারি। ওর মা বলছে, কি বলছো বাচ্চা, তুমি এইভাবে কথা বলছো বাবার সাথে? বলছে কীভাবে আর কথা বলবো। ওর বাবা বলছে, তোমার জন্য আমার মান সম্মান ডুবে যাচ্ছে। সাথে সাথে বাদশা বলছে, আর তোমার জন্য আমার মাথা হেট হয়ে যাচ্ছে। তুমি মিথ্যে সাক্ষী বানিয়ে এনেছো, এনে ওদেরকে পয়সা দিচ্ছ, পয়সা দিয়ে মিথ্যে কথা বলাচ্ছ। তখন বলল, তুমি উকিল না আমি উকিল? বলল, তুমি ওকালতি করো ভালো কথা, কিন্তু এটা একটা সেন্সিটিভ ইস্যু। এখানে তুমি লোককে পয়সা খাইয়ে নিয়ে আসছো, মিথ্যের সাথে লড়াই করছো, সত্যিটাকে প্রতিষ্ঠা করতে পারছো না। তুমি এগুলো কেন করছো? এগুলো তো আমার একেবারেই ভালো লাগছে না। গরিমা বলল, তোমাকে বারবার বারণ করা হচ্ছে, রোশনাইয়ের কাছে যেও না, তুমি তাও যাচ্ছ। তখন আরণ্যক বলল, দেখো আমি সব সময় সত্যের পক্ষেই থাকবো, কোর্টে তো সবটা প্রমাণ হয়ে গেছে। গরিমা বলছে, না কী প্রমাণ হয়েছে? বলছে এরপরেও প্রমাণ চাই, আর বিচারক তো দুদিন পরই রায় দেবেন, সবটা প্রকাশ হয়ে যাবে, কি দরকার এইসব মিথ্যে কথা বলার? আর এই তোমার মায়ের জন্য আমার মাথা হেট হয়ে যাচ্ছে। তখন বলছে, তুমি কি বলতে চাইছো? বলছে, হ্যাঁ ঠিক কথাই বলছি, তোমার মার জন্যও আমার মাথা হেট হচ্ছে। দুজনের মধ্যে ঝামেলা লেগে যাচ্ছে। বলছে, তোমার মা বলে তুমি কিছু বলছো না, কিন্তু তুমি তো সবটাই বুঝতে পারছো, তাও তুমি স্বীকার করছো না। আর আমি সব সময় সত্যের পথে হেঁটেছি, সত্যের পাশেই দাঁড়াবো, আমাকে কেউ এক চুল নড়াতে পারবে না। ওদিকে রাজা বলছে, তুই কীরকম করছিস রে, এরকমভাবে কাকু কাকিমার সাথে ব্যবহার করছিস? বলছে, দেখ আমি সবটাই তোর কাছ থেকেই শিখেছি। তুই আমার বড় দাদা বলল, তুই যেরকম জেঠু বড় মার সাথে ব্যবহার করিস, আমিও ঠিক আমার মা বাবার সাথে ব্যবহার করছি। আমি যদিও মেনে নিলাম তুই আমার বাবাকে খুব ভালোবাসিস, কিন্তু তোর মা বাবাকে তুই তো কোনো দিন ভালো কথা বলিস না। আমিও তোর থেকেই শিখেছি, আমিও আমার মা বাবার সাথে সেই জন্য খারাপ ব্যবহার করি, আর জেঠু জেঠিমার সাথে ভালো ব্যবহার করি। তখন ওর জেঠিমা বলেছে, দেখ বাদশা, ওরা ভাবছে আমরা তোকে উস্কাচ্ছি, তুই যাতে রোশনাইয়ের কাছে যাস, এইসব কেস টেসে সাহায্য করিস। তখন বলেছে, দেখো তোমরা খবরদার এইসব কথা বলবে না, আমি তো একজন অ্যাডাল্ট, আমি যেটা মনে করব আমি সেই কাজটা করব। এইভাবে জেঠু বড়মাকে অসম্মানজনক কথাবার্তা বলবে না। ওখান থেকেও চলে যেতে চাইছিল, বলছিল তোমরা বলো, আমি তাহলে চলে যাচ্ছি। ওর বাবা বলছে, আমি তোমাকে ত্যায্য পুত্র করব, কিন্তু ও ত্যায্য বাবা মা করতে চাইছে। ঝামেলা লেগে গেছে চরম। কেন ও রোশনাইয়ের পক্ষ নিয়ে কথা বলছে, এটা পরিবারের কেউ মেনে নিতে চাচ্ছে না। গরিমা বলছে, তোমার সাথে থাকাই যায় না, তুমি এমন একটা মানুষ। ও তার কোনো প্রত্যুত্তর করছে না। সকলে বলছে, তোমরা শান্ত হও, একটা পরিবার, কেন এখানে ঝামেলা ঝঞ্ঝাট পাকাচ্ছ? উঠে দাঁড়িয়েছিল ওর বাবা, খাবে না। তখন বৌদি বলেছে, এরকম করো না, তুমি মেজো ঠাকুরপো বসো, খেয়ে নাও, মাথাটা ঠান্ডা করো, এতে অকল্যাণ হয় পরিবারের।
বাদশা কিছুতেই খেতে বসবে না, ওকেও জোর করে খেতে বলা হলো। ও যাতে খায় সেই চেষ্টা করা হচ্ছে, সবাই বোঝাচ্ছে কেন আমরা ঝামেলা ঝঞ্ঝাট পাকাচ্ছি, কোর্টের ব্যাপার কোর্টেই থাক, বাড়িতে আমরা মিলেমিশে থাকি। দেখবো আমরা রোশনাই আর ওর বাবা গাড়ি করে যাচ্ছে। ওর বাবার সন্দেহ হচ্ছে কেউ ওকে মারার চেষ্টা করবে, ছেড়ে দেবে না সুরঙ্গমা। ও রাতে ঘা লেগেছে, ধরা পড়ে গেছে সকলের সামনে, কেচ্ছা কেলেঙ্কারিতে ভরা ওর জীবন। নীলাব্জ হেল্প করেছিল রেকর্ডিংটা করতে। আরণ্যক জানতে চেয়েছিল যে আপনি কি করে রেকর্ডিংটা করলেন। তখন উনি বলেছেন যে উনি না হেল্প করলে আমি এসব করতে পারতাম না। সুরঙ্গমা যদি জানতো যে আমি গেছি তাহলে কি আমার সাথে কথা বলতো? অঞ্জন প্রসাদ মনে করে আর ওর ডিস্টার্ব ছিল, সেই জন্য সব স্বীকারোক্তি করেছে। এইবার তো বদলা নেবেই, হয়তো মেরে ফেলার চেষ্টা করবে গুরুজিকে। কি করে বাঁচাবে রোশনাই একা? আদৌ কি উনি বাঁচবেন, না পৃথিবী ছেড়ে চলে যেতে হবে? সুরঙ্গমার রোষের শিকার হতে হবে। দেখতে থাকবো ধারাবাহিকটা। কেমন লাগছে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, ফলো করে সাথে থাকার অনুরোধ রইল।